গোটা ভেনিস শহরটাই পানিতে ভাসমান, যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে লোকজনের ভরসা গন্ডোলা নামের নৌযান। অনেকটা সে ধারণার ওপরই গড়ে তোলা হয় বাংলাদেশের রাজধানীর হাতিরঝিল, যেখানে সুযোগ রাখা হয়েছে যানজট এড়িয়ে ওয়াটার ট্যাক্সিতে যাত্রী পারাপারের। পরিকল্পনার বড় আরেকটি অংশ ছিল রাজধানীর চারপাশে থাকা নদীতে বৃত্তাকার নৌপথ, কিন্তু পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। সড়কপথে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে বা পণ্য পরিবহনে যে পরিমাণ খরচ হয়, ঠিক একই দূরত্বে নৌপথে যেতে সে খরচ অনেক কম পড়ে। তার উপর দুর্ঘটনার হার বিবেচনায় বেশ নিরাপদ যাত্রা হয় নৌপথেই। স্বল্প খরচে এবং নিরাপদে যাতায়াত সম্ভব হলেও দেশের নীতি নির্ধারকদের কাছে কখনোই নৌপথ সেভাবে গুরুত্ব পায়নি। আর তাই স্বাধীনতার পর প্রতি বছর নৌপথের দৈর্ঘ্য কমলেও বেড়েছে সড়কপথের দৈর্ঘ্য। ফলে দেশের অর্থনীতিতে নৌ পরিবহন খাতের সম্ভাবনার যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সেটি কখনোই সম্ভব হয়নি। পরিসংখ্যান বলছে 1960 সালে দেশে নৌপথের দৈর্ঘ্য ছিল প্রায় 12,000 কিলোমিটার। পরের 4 দশকে তা কমে বর্ষায় দাঁড়ায় 6,000-এর কিছু কম এবং শুষ্ক মৌসুমে আরও কমে দাঁড়ায় 4,000 কিলোমিটারেরও নিচে। গত এক যুগে দেশের সড়ক মহাসড়কের অভূতপূর্ব উন্নয়নের প্রমাণ এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলের মতো মেগা সব প্রকল্প। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হওয়া 53টি বাজেটেই পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগ এই সাফল্যের দাবিদার হলেও ঠিক বিপরীত চিত্র যোগাযোগ খাতের সবচেয়ে কম খরচের মাধ্যম হিসেবে পরিচিত নৌ পরিবহনে। বরাদ্দে এমন ব্যবধানই কমিয়েছে টেকসই যোগাযোগের সম্ভাবনাকে। তারপর 53টা আমরা কিন্তু বাজেট পেয়েছি। আপনি যদি দেখেন 80 দশকের শুরুর আগেও আমাদের সড়ক, আমাদের নৌ এবং রেলপথের যে উন্নয়নের যে বাজেটটা বরাদ্দ হতো, একটা সমতার ভিত্তিতে হতো। প্রায় সমান সমান কিন্তু বাজেটগুলো আমরা বরাদ্দ দেখতাম। তো 80 দশকের পর থেকে আমাদের এই যে বাজেটে বরাদ্দ অনেকটা এক্সেন্ট্রিসিটি পেয়ে গেছে। সড়ক পথে এবং সেতু এই দুই খাতে আমাদের বিনিয়োগটা অনেক ভারী হয়েছে। অন্যদিকে নৌপথকে আমরা অবহেলা করেছি। যেখানে 80 দশকের আগে আমি বলছিলাম যে আমাদের অর্থনীতির অবদান নৌপথের প্রায় কিন্তু 2.5% ছিল, সেটা কমতে কমতে এখন 0.7% এসে ঠেকেছে। তার মানে আমরা যে টেকসই উন্নয়নের কথা বলছি, নিরাপদ, সাশ্রয়ী, সেখানে আসলে যে এককেন্দ্রীকরণ বা এক্সেন্ট্রিসিটি আসাতে আমি যেভাবে দেখি যে আমাদের নৌপথে আমরা অনেক অবহেলা করেছি। বাংলাদেশ কিন্তু প্রাকৃতিকভাবে আশীর্বাদপুষ্ট, অসংখ্য শাখা প্রশাখা বড় বড় নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় 24,000 কিলোমিটার আমাদের নৌপথ ছিল এবং এই নৌপথগুলো আসলে অবহেলার কারণে এখন যেটি হয়েছে যে সিজনালে দেখা যায় কোনো ড্রাই সিজনে সেটা 4,000 কিলোমিটার এসে থামে, আবার বর্ষার সময় হয়তো আমরা 6,000 কিলোমিটার একটা নৌপথ পাচ্ছি। কিন্তু এই নৌপথগুলোকে যদি আসলে ক্যাপিটাল ড্রেজিং বা মেইনটেনেন্স ড্রেজিং যদি করা হতো, নাব্যতা যদি ধরে রাখা হতো, পাশাপাশি আমাদের যে নৌবন্দরগুলি আছে এবং যাত্রী ওঠানামার জন্য যে ল্যান্ডিং স্টেশনগুলি আছে সেটাকে যদি আধুনিকায়ন করতে পারতাম, আমার সড়কের উপর যে চাপ পড়ে, সড়কে যানজট, টেকসই উন্নয়নের কথা আমরা বলছি, কিন্তু সড়কে বিনিয়োগের পর আমরা দেখছি যে বারবার কিন্তু বিনিয়োগ করতে হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী যে পরিবহনগুলি আছে তারা ওভারলোডিং কারণে আমরা দেখছি কিন্তু সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে দুর্ঘটনা ঘটছে। কিন্তু নৌপথ কিন্তু একেবারেই সাশ্রয়ী, নিরাপদ, টেকসই এবং পরিবেশ বান্ধব একটা ব্যবস্থাপনা। তো সেখানে বিনিয়োগটা যদি আমরা পরিকল্পিত এবং সমন্বিতভাবে করতে পারতাম, আমরা কিন্তু যেহেতু বাংলাদেশ একটা ছোট দেশ, জনসংখ্যা বেশি, জনঘনত্ব বেশি, এখানে কিন্তু প্রত্যেকটা পরিবহন খাতকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এবং আমি যেভাবে দেখছি যে আসন্ন বাজেটে সেখানেও আমরা দেখলাম সড়ক পরিবহনেই কিন্তু প্রায় 55% বরাদ্দ দেওয়া হয়েছে এবং নৌপথে মাত্র 10% আমাদের পরিবহন এবং যোগাযোগ খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা যদি আসলে নৌখাতে কিছু মেগা প্রকল্প করতে পারি, তাহলে নৌখাতের যে পরিবর্তন এটা কিন্তু অনেক ত্বরান্বিত হবে, দ্রুত হবে। যেহেতু এখানে একটা গ্যাপ হয়ে গেছে, 80 দশকের পর থেকে আমরা যেহেতু নৌখাতকে অবহেলা করেছি, এই যে একটা গ্যাপ বা যেটা আমরা বলছি একটা ব্যাকলগ, এই ব্যাকলগটা যদি খুলতে হয় তাহলে বরাদ্দের একটা বড় অংশ এবং মেগা প্রকল্প কিন্তু আমার নৌখাতে করতে হবে। এবং আমি যেভাবে দেখি, দেখেন ঢাকার পাশে যে 4 থেকে 5টা নদী আছে, যে বৃত্তাকার যে নদীর আমরা একটা প্রবাহ দেখছি, এই যে সার্কুলার ওয়াটারওয়ে, এটাকেই যদি আমরা একটা পরিকল্পিত এবং সমন্বিতভাবে করতে পারতাম, ঢাকা শহরের মধ্যে যে এত বড় বড় প্রকল্প করলাম, আমরা যানজট কিন্তু এখনও কমতে দেখিনি। তো সেই জায়গায় নৌপথ করলে, বিশেষ করে ঢাকার উত্তর দক্ষিণ বরাবর যে চাপটা দেখি, এই চাপটা কিন্তু রিলিজ হয়ে যেত।
তো সেক্ষেত্রে আমি যেভাবে দেখি যে আসলে আমাদের সম্ভাবনা আছে, আমাদের অসংখ্য নদী আছে, ঢাকাকে ঘিরে 4 থেকে 5টি বড় বড় নদী প্রবাহিত হচ্ছে এবং পুরো বাংলাদেশেই প্রায় 24,000 কিলোমিটার একটা নৌপথ আছে। তো এখানে যদি বিনিয়োগটা কিছুটা ভারী করা যায় এবং বাজেটে বরাদ্দর ক্ষেত্রে আসলে নৌখাতকে গুরুত্ব দিতে হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে এই যে আমাদের জনঘনত্বের কথা বলছি, আমাদের অর্থনৈতিক যেহেতু চাকাটা আসলে সচল হচ্ছে এবং যাত্রার যে আসলে একটা প্রয়োজনীয়তা সেটাও কিন্তু দিন দিন বাড়ছে। শুধু সড়কের উপর নির্ভর থেকে শুধু সড়কে বিনিয়োগ করে এটা কিন্তু টেকসই উন্নয়ন হবে না, বরং টেকসই পরিবেশ বান্ধব যে আমার খাতগুলি আছে সেখানে কিন্তু আমরা হোঁচট খেয়ে যাচ্ছি। বিগত 4-5 বছরে কিছুটা বিনিয়োগ হচ্ছে, আমাদের রেলপথে বিনিয়োগটা কিন্তু অনেকটা বেড়েছে। বর্তমান সরকার 2011 সালের পর থেকে ধারাবাহিকভাবে কিন্তু রেল খাতে বিনিয়োগ করেছে, কিন্তু রেল খাতের গতি কিন্তু তেমন বাড়েনি। কারণ হচ্ছে ধারাবাহিকভাবে আসলে অব্যবস্থাপনা অনিয়মের কারণে আসলে রেলপথের যে গতি বাড়ার বিষয় ছিল সেটি কিন্তু হয়নি। অন্যদিকে নৌপথে যেহেতু বিনিয়োগও হয়নি, গতি তো বাড়ার প্রশ্নই নাই, বরং পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিন্তু অসংখ্য নৌরুট বন্ধ হয়ে গেছে। তো অনেকে এটাতে উচ্ছ্বসিত হয়েছে, কিন্তু আমি যেভাবে দেখি আসলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেটা আমার প্রতিষ্ঠিত যে নৌরুটগুলি আছে সেটা সচল রাখতে হবে। আমরা কিন্তু এখনও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে শিল্প কারখানার যে উন্নয়নের কথা বলছি সেটা কিন্তু শুরু হয়নি। যখন শুরু হবে এই যে আমার এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুর উপরে কিন্তু সড়ক পথে চাপ বাড়বে, তখন কিন্তু নৌপথের প্রয়োজনীয়তা আবার দেখা দিবে। তো এই কারণে নৌপথটাকে আমার সচল রাখতে হবে। আমি যেভাবে দেখি আসলে এখানে পরিকল্পনার ঘাটতি আছে, পলিসিগত কিছু দুর্বলতা আছে। যেহেতু সড়ক আমাদের মন্ত্রণালয় অনেকটা শক্তিশালী, তাদের বরাদ্দর ক্ষেত্রেও আমরা দেখি যে সেখানে সদিচ্ছাটা বেশি কাজ করে, পলিসিগুলি অনেকটা অ্যাকসেন্ট্রিসিটি হয়ে যাচ্ছে। নৌপথকে আসলে বরাদ্দ বাড়ানো এবং বিশেষ করে নৌ নিয়ন্ত্রণ যারা করছে, আমার ডিপার্টমেন্ট অফ শিপিং আছে, BIWTA আছে, BIWTC আছে, অনেকগুলি প্রতিষ্ঠান আছে, তাদেরকে একসাথে বসে সঠিক পরিকল্পনা এবং পরিকল্পনার বাস্তবায়ন লাগবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে যে যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন তাদেরকে সুষ্ঠু পলিসিটা আসলে এখানে প্রণয়ন করতে হবে এবং নৌখাতকে আসলে গুরুত্ব দিয়ে যে বরাদ্দ হয় সেটা শতভাগ ব্যবহার জন্য আমরা ওই অর্থবছর সম্পন্ন করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আসন্ন অর্থবছরে আমরা যেটা দেখলাম, আমাদের সড়ক পথে বেশ কিছু কিন্তু মেগা প্রকল্প হবে এবং রেলপথেও কিন্তু একটা বড় মেগা প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু নৌপথে কিন্তু কোনো মেগা প্রকল্প নাই। তো যেহেতু একটা ব্যাকলগ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে আমরা নৌপথকে অবহেলা করেছি, তো এই ব্যাকলগটা যদি আসলে খুলতে হয় তাহলে কিন্তু আমার মেগা প্রকল্প করতে হবে এবং বিনিয়োগটা ভারী হতে হবে, কিছুটা মেগা হতে হবে, যাতে করে এই যে ব্যাকলগটা আমরা কাটিয়ে দ্রুত আমার নৌপথকে আবার সচল করতে পারি। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 32,000 কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে নৌ পরিবহনের জন্য ধরা হয় 10,373 কোটি টাকা, যেখানে নৌ পরিবহন খাতে কোনো মেগা প্রকল্পও নেই। নৌপথকে কাজে না লাগিয়ে কেবল সড়ক পথে নজর দেয়ায় পণ্য পরিবহনে খরচ বাড়ছে। আমরা যদি নদীপথের গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্বের কথা বলি এবং কমিউনিকেশনে যোগাযোগের ক্ষেত্রে এর ভূমিকার কথা বলতে যাই, প্রথমে একটা দুঃখ নিয়ে কথা বলতে হয়। কারণ হচ্ছে বাংলাদেশের নদী নিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক লেখাপড়াগুলা করেন, দেখবেন দুঃখজনক এই জন্যই বললাম যে তথ্যের ঘাটতি রয়েছে। যেমন বাংলাদেশে নদীর সংখ্যা কত, আপনি অসংখ্য তথ্য পাবেন। বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কথা যদি বলেন, তারা বলে 900 নদী। বাংলাপিডিয়ার কথা যদি বলেন, তারা বলে 700 নদী। আবার অন্যান্য সোর্সের কথা যদি বলেন তাহলে পাবেন 400 নদী। বিষয়টা হচ্ছে নদীকে নেগলিজেন্স এইসব পরিসংখ্যানই কিন্তু বলে দেয়। এটা এই জন্যই আমি বললাম এটা খুবই দুঃখজনক। আরেকটা জায়গা হচ্ছে, আমরা যদি সার্বিকভাবে বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশের নদীপথের যে যোগাযোগের যদি আপনি কতটুকু কিলোমিটার আমাদের নদীপথ রয়েছে সেটা নিয়েও রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। কারণ কোথাও বলা হচ্ছে 24,000 কিলোমিটার, কোথাও বলা হচ্ছে 7,000 কিলোমিটার। মানে বিষয়টা হচ্ছে সময়ের প্রেক্ষাপটে আপনার নদীপথের যে ডিস্টেন্স অথবা কিলোমিটার, সেই জায়গাটুকু কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রকৃত গবেষণা নাই, যেটা নাই নদীর সংখ্যা নিয়েও। অর্থাৎ আমি বলবো এই দিক থেকে আমাদের তাত্ত্বিক বিশ্লেষণ, তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য যে উপাত্ত দরকার, সেই উপাত্তের ঘাটতিটাও কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। এখন আমি যদি গ্লোবাল কনটেক্সটে বলি যে আমাদের যদি ওয়াটারওয়েজ সার্বিকভাবে আমরা যদি বলি, সেটা নদীপথ, খাল হতে পারে, বিল হতে পারে এবং সমুদ্রপথ হতে পারে, সব কিছু মিলে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা তুলনামূলকভাবে যদি
খরচের কথা চিন্তা করি, সবচেয়ে সাশ্রয়ী হচ্ছে আমাদের এই পানিপথ আমি বলবো। আর যদি অভ্যন্তরীণের কথা বলেন, সেই পানিপথ আমাদের মেজর রোল প্লে করে এই পানিপথের মধ্যে নদীপথ। এখন এই নদীপথ যদি আপনি সংখ্যার দিক থেকে চিন্তা করেন 24,000, আসলে 7,000 কিলোমিটার যখন বলা হচ্ছে, আসলে প্রকৃতপক্ষে নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। এখন প্রশ্ন হচ্ছে এইসব নদী বিলীনের সাথে আপনার কিন্তু যে ট্রান্সপোর্টেশন, ফ্রেট ট্রান্সপোর্টেশন এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটাও কিন্তু কমে যাচ্ছে। আর সেই কমাটা যদি আমরা অর্থনৈতিক অবদানের দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে দেখবেন যে 80-র দশকের কথায় যদি ফিরে যান, তাহলে বাংলাদেশের জিডিপিতে এর পরিমাণ ছিল আনুমানিক 2.5% মধ্যে, এবং সেই পরিমাণটা ধীরে ধীরে কমতে কমতে এখন 0.75 অথবা 0.5% মধ্যে। অর্থাৎ নদীপথের অর্থনৈতিক গুরুত্ব এখন শূন্যের কোঠায় এসে দাঁড়াচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এবং আরেকটা বিষয় হচ্ছে, নদীপথের খরচের কথা যদি তুলনা করেন এবং আপনি রোডসের খরচের কথা যদি তুলনা করেন সময়ব্যাপী, অর্থাৎ রোডসের খরচ প্রতি কিলোমিটারে যেভাবে বাড়ছে, নদীপথের খরচ সেই হারে কিছুই বাড়ে নাই। আমি যদি চিত্র দিয়ে বলি, এটা সমান্তরাল রয়েছে ভূমি অক্ষের, আর যেটা হচ্ছে ঊর্ধ্বগামী হচ্ছে সড়ক পথের। অতএব এই চিত্র থেকেই বোঝা যায়। আর আমি পণ্য পরিবহনের কথা বলি, যে সার্বিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের চিত্র যদি বলা হয়, তাহলেও দেখবেন যে নদীপথটা অলমোস্ট জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমরা জানি লজিস্টিক্স ট্রান্সপোর্টেশনের যে চাহিদা, সেটা মানুষের কিন্তু অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং সেটা অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সেটা কিন্তু বৃদ্ধি পায়। এখন সেই বৃদ্ধি পাওয়া সত্ত্বেও নদীপথ স্থির রয়েছে, তাহলে পুরাটাই চলে যাচ্ছে কিন্তু রোডসে, যেখানে লজিস্টিক্স কস্ট ইজ ভেরি হাই। তাহলে বিষয়টা হচ্ছে, আমরা যদি বর্তমান মূল্যস্ফীতির কথা চিন্তা করি, সেই মূল্যস্ফীতির পিছনে কিন্তু আমি বলবো নদীপথকে ব্যবহার না করা, নদীপথকে নেগলিজেন্স, এবং নদীপথকে আসলে আমাদের সত্যিকারের নদীপথে না আনা, এবং বাজেটেও এর প্রকৃত বিশ্লেষণ না পাওয়ার পিছনেই আমি এটা দায়ী বলে মনে করি। ঢাকার যে অবস্থা ছিল, আমরা যদি অতীতের বিষয়গুলো বিশ্লেষণ করি, সেই নদী নালা খালগুলো যদি যথাযথভাবে পর্যবেক্ষণ করতে হতো, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা নেদারল্যান্ডসের যে হ্যাগ অথবা আমস্টারডাম সিটির মতোই আমরা কিন্তু ধরে রাখতে পারতাম, আমাদের উন্নয়নটা পরে হতো। কিন্তু আমরা তো আসলে সত্যিকার অর্থেই কি আমাদের যেটা বেস, ভিত্তি, সেইটাই কিন্তু নষ্ট করে দিয়েছি। তথাপি সরকার মাঝে মধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, যেমন পানি দূষণটা ব্যাপারে আসলে কি করতে হবে। পানি দূষণ কিন্তু কোনো ক্রমেই কমবে না যদি আপনি নদীর নাব্যতা ফিরিয়ে না আনেন। তার নাব্যতার জন্য আমি যে জায়গাটায় গুরুত্ব দিব, সেটা হচ্ছে আমাদের যে বাজেটটা নাব্যতা দূর করার জন্য ব্যয় করা হয়, সেটা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন নদীতে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। অতএব সামান্য পরিমাণ করা হয়, পরবর্তীতে পুরা সবগুলাই আসলে একই অবস্থায় ফিরে যায়। এই জন্যই প্রকৃতপক্ষে আসলে কোন নদীটার উপরই গুরুত্ব দিতে হবে, সেটাকে পূর্ণাঙ্গ অবস্থায় আনা প্রয়োজন বলে মনে করি। আর এই প্রেক্ষাপট বিবেচনা করে আপনার প্রশ্নের উত্তরে যদি যাই, তাহলে বলবো ঢাকাকে যদি করতে হয়, তাহলে বুড়িগঙ্গা এবং তুরাগের নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এর সাথে কিভাবে আমাদের বাকি অংশটুকু লিঙ্ক করা যায়, যেমন হাতির ঝিল কিন্তু একটা ভালো প্রকল্প, যেখানে কিন্তু মানুষ খুবই সুন্দর এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের ওয়াটারওয়েজেও ট্রান্সপোর্ট করছে। সেই দৃষ্টান্তগুলা কিন্তু শুধু আমি বলবো নদীগুলাকে যদি ফিরিয়ে আনি, তাহলে শুধু মানুষ তার আনন্দ ভ্রমণের জন্য কিন্তু আবার ঢাকার চারপাশে ট্রান্সপোর্ট করবে। অতএব আমি মনে করি একটা পর্যটন কেন্দ্র হিসাবেও কিন্তু ঢাকার এই চতুর্পাশকেই আমরা একটা নাব্যতার, আমি বলবো যে নাব্যতার জালে ঢাকাকে আমরা নিয়ে আসতে পারি। নৌ পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে নানা কার্যক্রমের কথা বলা হলেও বাস্তবে তা আরও ম্রিয়মাণ হচ্ছে। এ অবস্থায় লাকসই পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়নে গুরুত্বারোপের পরামর্শ বিশেষজ্ঞদের। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।